এ কি অহনা, আজকে তোর শাশুড়ি পার্টিতে? অহনা মুখ বেঁকিয়ে বলল, কি করব বল, এই পার্টি তো আমরা দিচ্ছি না, রকির ইচ্ছা। সে তার ঠাম্মাকে ছাড়া পার্টি অ্যারেঞ্জ করতেই চাইছিল না। নীল তো শুনেই না করে দিয়েছিল। রকি তখন বলল, তাহলে পার্টি দেবার দরকার নেই। কিন্তু এত বছর পর রকি দেশে ফিরল ডাক্তার হয়ে, পার্টি না দিলে প্রেস্টিজ থাকে? তুইও বল রিতা। পল্লবী বলে, তার ছেলেকে তোরা ঠিকমতো মানুষ করতে পারিসনি। আমার ছেলেকে তো ওর দাদু ঠাম্মার সঙ্গে ছোট থেকেই মিশতেই দিতাম না, কথাই বলতো না। ছোট থেকেই কোনো অনুষ্ঠান তো দূরের কথা, ওর কোনো বন্ধু বাড়িতে এলেও ওর দাদু ঠাকুমার ঘর বাইরের থেকে লক করে রাখতো। তারপর শাশুড়ি মারা যেতেই ঝামেলা শেষ করে দিয়েছি। বুড়োকে বৃদ্ধাশ্রম রেখে এসেছি, মাসে মাসে মোটা টাকা পাঠিয়ে দিই। ব্যাস, কর্তব্য শেষ। অহনা, তুই এক কাজ কর, ও পাশে একটা ঘর আছে, ওখানে বুড়ো বুড়ি দুটোকে বসিয়ে রেখে আয়। এখনো তো তেমন কেউই আসেনি। এরপর তোর অফিস কলিগ, নীলের কলিগরা এসে পড়বে। আবার সেই দিনকার মতো তোদের প্রেস্টিজ যাবে। অহনা বলে, তুই ঠিকই বলেছিস, তোরা এদিকটা দেখ, আমি আসছি। কিছুক্ষণ পর, মম, এই দেখো আমার ফ্রেন্ডসরা, এরা আমার ব্যাচমেট ছিল। এদের সঙ্গেই আমি রুম শেয়ার করে থাকতাম। এরা চারজনেই কলকাতায় এখন শিফট করেছে। একে দেখেছো? ওর বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোরা এদিকে আয় সবাই। আমি আমার বিশেষ প্রিয় মানুষদের সঙ্গে তোদের সবাইকে আলাপ করিয়ে দেব। মম, ঠাম্মি দাদু কোথায় গেলেন? এখানেই তো আমি বসিয়ে ওদের আনতে গেলাম। অহনা তার ছেলেকে কি বলবে ভেবে না পেয়ে বলে, আছেন কোথাও। এখানে ওনাদের ভালো লাগছিল না বলে হয়তো বেয়ারাকে ডেকে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে। রকি চারিদিক খুঁজে অবশেষে দুজনকে পায়, পাশের একটা ছোট্ট রুম থেকে। রকি বলে, কি ব্যাপার, তোমরা এখানে অন্ধকার ছোট ঘরে বসে আছো কেন? কমলবাবু আর আশা দেবী বলেন, আমরা এখানেই ভালো আছি দাদু ভাই। আমরা কি আর সবার সঙ্গে মেশার যোগ্য? আমরা তো আসতেই চাইছিলাম না, তুমি এত জোর করলে তাই। কিছুক্ষণ পরে সবাই দেখে রকি তার দাদু ঠাম্মাকে ধরে ধরে নিয়ে আসছে। অহনা বলে, দেখো নীল, দেখো, এইবার আবার সেই দিনের মতো একটা কেলেঙ্কারি না করে ছাড়বেই না। কাল আমরা কেউ বাইরে মুখ দেখাতে পারবো না। আমার তোমার বন্ধু বান্ধবরা এই নিয়ে হাসাহাসি করবে। আমি সেদিনই বলেছিলাম, দুটোকে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও রেখে আসো, যা খরচ লাগবে দিয়ে দেব। অহনা আর নীলের কথাগুলো রকির কানে যায়। সে কিছু না বলে টেবিলের কাছে নিয়ে এসে বলে, অ্যাটেনশন প্লিজ, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এনারা আমার প্রাণ। এনারা না থাকলে আমি আজ ডক্টর রুদ্র হতে পারতাম না। রকি অহনা আর নীলের দিকে তাকিয়ে বলে, আমার মম ড্যাড আমার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করেছেন। জ্ঞান হবার পর থেকে যখনই যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। এমনকি না চাইতেও অনেক কিছুই পেয়েছি। অত্যাধিক আদরে আমি একটা স্টাবন বাচ্চা হয়ে যাচ্ছিলাম। আমার মম ড্যাড আমাকে সময় দিতে পারতেন না বলে ওনারা প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা দিয়ে আমাকে ভরিয়ে দিতেন। কিন্তু তারা বুঝতেই পারতেন না একটা বাচ্চাকে 10 জনের একজন করতে টাকা পয়সার চেয়ে বেশি দরকার তার সামনে একজন আদর্শবান মানুষের স্নেহ ভালোবাসার গুরুজন, যাদের থেকে আমরা যে দেশে জন্মেছি সেই দেশের বড় বড় মানুষদের কথা জানতে পারি। টাকা পয়সার কি মূল্য সেটা আমি আমার দাদু ঠাম্মার থেকেই জানতে পেরেছি। বাংলা ভাষাকে ভালোবাসতে শিখেছি, মানুষদের ভালোবাসতে শিখেছি। আমি যেদিন থেকে এনাদের সান্নিধ্যে থাকা শুরু করলাম, আস্তে আস্তে আমি পাল্টে গেলাম, সবার সঙ্গে মিশতাম। তাই আমার মম ড্যাড আমাকে এখানে ওনাদের থেকে সরিয়ে বিদেশে পড়তে পাঠিয়ে দিলেন। ছুটিতে যখনই আসতাম তখনই দেখতাম আমার মম ড্যাড ওনাদের অশিক্ষিত, আনকালচার্ড বলে কথা শোনাতেন। নিজেদের পার্টিতে ওনারা ওদের অ্যালাউ করতেন না। এমনকি আমার জন্মদিনের অনুষ্ঠানেও ওনাদের আসা বারণ ছিল, কারণ ওনারা টেবিল ম্যানার্স জানেন না। আমি আমাদের যুগের যারা তাদের জিজ্ঞাসা করছি, তোরা বলতো, আমাদের মা বাবারা তো নিজেদের মডার্ন ভাবে, সেই জন্য তাদের মা বাবাকে তারা আনকালচার্ড, ম্যানার্স জানে না বলে। তাদের ওনাদের সব পার্টি বা আলোচনাতে ওনাদের অ্যালাউ করেন না। আমাদের দেশ তো আরো উন্নত হচ্ছে, আশা করি ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব। তখন তো ওনারাও আমাদের থেকে পিছিয়ে পড়বেন, তাহলে আমরাও তখন ওনাদের আনকালচার্ড বলবো, তাই তো? আমি ঠিক বললাম তো?
সবার মা বাবা চুপ হয়ে যায়। আহনা বলে, রকি, তুই আজ এইভাবে আমাদের অপমান করতে পারলি? রকি বলে, আমি তো কোনো অপমান করিনি। তোমরা এখন তোমাদের বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করছো সেটা মনে রেখো। আমরাও তোমাদের এই কথাগুলোই শোনাবো। এখন এসো সবাই, কেক কাটার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। নীল অহনা বলে, কেকের অ্যারেঞ্জমেন্ট কোথায়? দেখতে পাচ্ছি না তো। রকি বলে, এই বাড়িতে কেকটা কাটা হবে না, সবাই এসো আমাদের সঙ্গে। রকি আর তার বন্ধুরা গেট দিয়ে বেরিয়ে রাস্তার অপর প্রান্তে যে বিশাল বড় বাড়িটা আছে তার ভিতরে প্রবেশ করে। সবাইকে ভিতরে ডাকে। নীল বলে, এই বাড়িটা তো প্রফেসর ব্যানার্জির। সবাই ভিতরে প্রবেশ করে দেখে সোফাতে অনেকজন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা বসে আছেন, আর প্রফেসর ব্যানার্জি ওদের সঙ্গে বসে গল্প করছেন। নীল অহনার বন্ধু বান্ধবরা তাদের দেখে চমকে ওঠে। তারা কারোর শ্বশুর শাশুড়ি, কারোর বাবা বা কারোর মা। রকি বলে, এ হলো জয়, প্রফেসর দাদুর নাতি। রকি আর তার বন্ধুরা বলে, আমরা আজ এনাদের নিয়েই কেক কাটবো। কেক কাটার পর সর্বপ্রথম কেকের টুকরো নিয়ে সবাই সবার দাদু ঠাকুমাকে খাওয়ায়। একটু পরে রকি বলে, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। সবাই ভাবে, এ আবার কি বলবে কে জানে। বুড়ো বুড়িগুলোকে পার্টিতে নিয়ে এসেও ছেলেগুলোর শান্তি হয়নি। রকি বলে, জয়ের সঙ্গে তো আমাদের আলাপ হয়েছে। জয় আর আমার বন্ধুরা মিলে প্রফেসর দাদুর বাড়িতে, অবশ্যই প্রফেসর দাদুর ইচ্ছাতে, আমাদের সবার দাদু দিদা ঠাকুমার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। পার্টিতে উপস্থিত বড়রা বলেন, মানে তোরা কী সব বলছিস? রকি আর তার বন্ধুরা বলে, তোমরা যা শুনলে সেটাই। তোমরা তো ওনাদের আনকালচার্ড বলে ওনাদের সময় দাও না। হ্যাঁ, আমরাও কাজে ব্যস্ত থাকবো। যেটুকু টাইম পাবো, এনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমরা এদের সঙ্গেই থাকবো। নীল বলে, তোর ডাক্তারের কি হবে? আমেরিকা থেকে যে এত বড় একটা অফার পেলি? রকি বলে, শুধু আমি একাই বিদেশ থেকে অফার পাইনি ড্যাড, আমার বন্ধুরাও কোনো না কোনো বড় জায়গা থেকে অফার পেয়েছে। আমরা বিদেশের অফার ক্যান্সেল করে দিয়েছি ড্যাড। আমরা সবাই এই কলকাতার আশেপাশেই কোনো হসপিটালের সঙ্গে যুক্ত হব। বিদেশে চাকরির চাইতে আমাদের জেনারেশনের দরকার মাথার উপর গুরুজনদের আশীর্বাদের হাত, আর এরা যতদিন আছেন তাদের সঙ্গে যতটা পারা কোয়ালিটির সময় কাটানো। প্রফেসর দাদু আজ প্রায় 10 বছর একা একা কাটাচ্ছেন। আন্টি আঙ্কেল এই 10 বছরে একটা দিনও আসেননি। জয় বড় হওয়ার পর সে সময় পেলে 1-2বার এসেছে। সে আর কতটুকু সময়? সে বুঝেছে একটা বয়স্ক মানুষের একা থাকার কি দুঃখ কষ্ট। লোকবলের অভাবে প্রফেসর দাদু তার স্ত্রীকে হারিয়েছেন। আর এই যে রীতা আন্টি আমার মমকে পরামর্শ দিচ্ছিলেন আমার দাদু ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, কারণ তিনিও তার শ্বশুরমশাইকে পাঠিয়ে শান্তি পেয়েছেন। ছোট থেকে উনি ওনার ছেলে, মানে রাজুর সঙ্গে ওনাদের মিশতেই দিতেন না। রাজু তার ঠাম্মার ভালোবাসা হারিয়েছে, সেটা কি ওনারা টাকা পয়সা দিয়ে ফিরিয়ে দিতে পারবেন? আমার বন্ধুরা তাই সবাই মিলে প্রফেসর দাদুর সঙ্গে প্ল্যান করে ওনার ইচ্ছাতেই ওনারই বাড়িতে আমাদের দাদু দিদা ঠাকুমার সঙ্গেই থাকবো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা কেউ বৃদ্ধাশ্রম ভেবে ভুল করবেন না। এটা হবে দাদু দিদার ঠাম্মা আর নাতি নাতনিদের ভালোবাসার কুঠির। কিছুদিন পর এটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তাতে যদি যে কোনো দেশের নাতি নাতনিরা উৎসাহিত হয়, তারাও যদি আমাদের মতন এমন ভালোবাসার কুঠির গড়তে পারে, তাদের নিজেদের বাসস্থানের কাছে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা আমাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেব।